গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 44, এবং আমি কি পড়াচ্ছিলাম? রিভিশন ক্লাস। তোমরা অলরেডি সবাই সিলেবাস পেয়ে গেছো নিশ্চয়ই, এবং আমার সাথে অনেকেরই কথা হয়েছে এবং কলেজেও দেখা হয়েছে। তারপর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা, ঠিক আছে? আমাদের প্রথম অধ্যায় আছে, ঠিক আছে, যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের মধ্যে কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম অধ্যায়ের প্রথমেই আছে উৎপত্তি, বিকাশ, ধারণা। আমি ছোট ছোট করে তোমাদের একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? প্রথম অধ্যায়ে যেটা তোমাদের পড়তে পার, শুধু এতটুকু মনে রাখো যে তোমাদের 5টা অধ্যায় মাত্র। সুতরাং এই 5টা অধ্যায় তোমরা খুবই ভালো করে পড়বে, তারপরে তোমরা বোর্ডের কোশ্চেনে যাবে, এবং সব আমাদের অলরেডি পড়া আছে। আচ্ছা, প্রথম অধ্যায়ে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। যুক্তিবিদ্যার উৎপত্তি, ঠিক আছে, উৎপত্তি, বিকাশ, ধারণা। আমি অনেক আলাদা আলাদা করে এগুলো পয়েন্টস দিয়ে আছে, ঠিক আছে? আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। যুক্তিবিদ্যার প্রদত্ত ধারণা, বিভিন্ন যুক্তিবিদের সংজ্ঞা, বিভিন্ন যুক্তিবিদের সংজ্ঞা। তারপরে হচ্ছে বারবার যুক্তিবিদ্যা লিখলাম না, স্বরূপ, বুঝতে পারবে, স্বরূপ, বৈশিষ্ট্য, এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে, এগুলো বোঝানোর কিচ্ছু নেই। স্বরূপ, বৈশিষ্ট্য, আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ, তার আগে পড়ে নিবে আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ঠিক আছে? আদর্শনিষ্ঠ, এই জায়গাটুক থেকে আমি পড়াবো, আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ, আর তার আগে এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে। তারপর হচ্ছে পরিসর, পরিসরটা নিজেরা পড়তে পারবে, ছোট করে পড়িয়ে দিব। পরিসর, আচ্ছা, পরিসর, পরিসর মানে বিস্তৃতি। তোমরা মেইনলি যুক্তিবিদ্যার সংজ্ঞার মধ্যে আমরা সবাই জানি কোন সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, মিল। আমি এটাই ডিটেলস পড়াবো, বাকিগুলো তোমরা নিজেরা পড়বে, ঠিক আছে? কারণ ওইগুলো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তারপরে চলে যাব, তোমাদের দ্বিতীয় অধ্যায় নেই, তারপরে আছে তৃতীয় অধ্যায়। আজকে আমি তৃতীয় অধ্যায় শুরু করে দিব। এখান থেকে মিনিমাম তোমাদের জানি না কয়টা করে সৃজনশীল লিখতে হবে, কয় ঘন্টায় পরীক্ষা হবে, যেহেতু আমি জানি না, তৃতীয় অধ্যায়টা একেবারে ঠোঁটস্থ করে ফেলবে, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে পদ, শব্দ, দেখি কি কি আছে, তাহলে বলে দিব, লেখার যদি না থাকে সবই মেবি আছে। উৎপত্তি, যুক্তিবিদ্যার উৎপত্তি, বিকাশ, ডিটেলস দেওয়া আছে, লাইন বাই লাইন পড়ে ফেলবে, ঠিক আছে? 3টা যুগ আছে, এগুলো জানো। বিভিন্ন যুক্তিবিদ্যার সংজ্ঞা, মিলের সংজ্ঞা অনেকবার পড়েছি, আবারও বলে দিচ্ছি। যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মনন ক্রিয়া এবং এর অন্যান্য সহায়ক মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, তাকে যুক্তিবিদ্যা বলে। এটা গ্রহণযোগ্য এই কারণে যুক্তিবিদ্যাকে এখানে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা হয়েছে, ঠিক আছে? তারপরে এক একজন যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন, কেউ কেউ বলেছেন এটা বিজ্ঞান, কেউ কেউ বলেছেন কলা, দুটো একসাথে কেউ বলেননি, ঠিক আছে? এই জন্য ওগুলো গ্রহণযোগ্য নয়, ওগুলো অন্যান্য যুক্তিবিদ্যার সংজ্ঞাগুলো পড়ে নেবে। যুক্তিবিদ্যার স্বরূপ, এখানে তোমার মধ্যে আসবে স্বরূপের মধ্যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এবং কলা। যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? বৈশিষ্ট্য হচ্ছে এটা, এই স্বরূপ আর বৈশিষ্ট্য দুটো কিন্তু একই জায়গা থেকে তোমার নিতে হবে। পেজ নাম্বার হচ্ছে 8 এবং 9, এই দুটা থেকে তোমার বেছে পড়তে হবে, ঠিক আছে? এবং এগুলো ডিটেলস আসবে না। আচ্ছা, প্রথমে হচ্ছে স্বরূপে এখানে আছে যুক্তিবিদ্যা হচ্ছে একদিকে কি কি নিয়ে আলোচনা করে। প্রথমেই বলবে যুক্তিবিদ্যা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, ঠিক আছে? কেননা চিন্তার আকার নিয়ে আলোচনা করে। তারপর তোমরা বলবে যুক্তিবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান, এগুলো বিভিন্ন বিজ্ঞান যেমন কি প্রকৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম নিয়ে আমাদের কি করে আলোচনা করে। অর্থাৎ যুক্তিবিদ্যা আমাদেরকে এমন কতগুলো নিয়ম শেখায় যে নিয়মের মাধ্যমে আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি,
অর্থাৎ বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে আলাদা করতে পারে। এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমে আমরা ছোট ছোট করে শিখিয়েছিলাম যে বিষয়নিষ্ঠ বিজ্ঞান কি। বিষয়নিষ্ঠ বিজ্ঞান হচ্ছে বর্ণনাধর্মী, অর্থাৎ যে বিজ্ঞান কোনো বিষয়কে বর্ণনা করে সেটাই হচ্ছে বর্ণনামূলক বিজ্ঞান, যেমন জীববিজ্ঞান, উদ্ভিদ, তারপরে হচ্ছে কি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে আকারগত বিজ্ঞান। আকারগত বিজ্ঞান কি? যে বিজ্ঞান কতগুলো নিয়ম কানুন প্রদান করে, যেমন গণিত শাস্ত্র। আচ্ছা, এখানে অনেকগুলো ডিটেলস পাবে, যুক্তিবিদ্যা, বিজ্ঞান এবং কলা। আচ্ছা, যখন বলবে যুক্তিবিদ্যা হচ্ছে একটি কলাবিদ্যা, কলার কাজ হচ্ছে কোনো কিছুকে প্রয়োগ করতে শেখানো, অর্থাৎ তুমি যে জিনিস বিজ্ঞান তত্ত্ব দেয় আর কলা কি করে প্রয়োগ করতে শেখায়। এগুলো আমরা ক্লাসে অনেকবার পড়িয়েছি, তাই না? মনে আছে? ক্লাসে লিখেওছিলাম। তাহলে এক এক জায়গায় কিন্তু এক একটা জিনিস আছে, এখানে এক জায়গায় সব কিছু নেই। তোমরা এগুলোকে একটু নোটস করে, যেহেতু এখন সিলেবাস কমিয়ে দিয়েছে, তোমরা একটু বুঝে বুঝে নোটস করে পড়ে ফেলো, ঠিক আছে? কলাবিদ্যা কী করে? কোনো কিছু প্রয়োগ করতে শেখায়। বিজ্ঞানের কাজ হচ্ছে সূত্র দেওয়া। যেমন একজন ডাক্তার কী করেন? যখন ডাক্তার পেশায় পড়েন তিনি হচ্ছে কী করছে? বিজ্ঞান। আবার তিনি যখন প্রয়োগ করছেন, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে তিনি যখন ডাক্তারি করছেন, সেটা হচ্ছে কী বলছে? কলাবিদ্যা। যেমন একজন নাবিক যখন নৌযান পরিচালনা করে যখন শেখে, সেটা হচ্ছে যখন তিনি তত্ত্ব সূত্রগুলো শিখছেন সেটা হচ্ছে বিজ্ঞান, আর যখন তিনি জাহাজটা চালাচ্ছেন সেটা হচ্ছে কলাবিদ্যা। তাহলে এক কথা বলতে কলা প্রয়োগ করতে শেখায়। আচ্ছা, কলাবিদ্যার বিভিন্ন অংশ আছে, আমরা পড়েছিলাম নন্দন তত্ত্বের মধ্যে। সৌন্দর্যমণ্ডিত বিষয়গুলো, এগুলো তো স্বরূপের মধ্যে চলে আসবে। এখানে কিন্তু আমাদের যে বিভিন্ন সম্পর্কগুলো আছে সেগুলো আসবে না, কিন্তু সেখানে যে গণিত, কম্পিউটার, তারপর হচ্ছে নন্দন তত্ত্ব, তারপর নীতিবিদ্যা, তারপরে আরও কি আছে যে যে বাস্তব জীবনের প্রয়োগ, এগুলো কিন্তু সবই স্বরূপ এবং বৈশিষ্ট্যের মধ্যে চলে আসবে। আচ্ছা, প্রকৃতি ঘটনামূলককে আলোচনা করে বর্ণনামূলক বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এগুলো আমাদের সব পড়া আছে। আচ্ছা, এখন যে কোশ্চেনটা হবে, যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান? এটা পড়ার আগে প্রথমে তুমি পড়ো বস্তুনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যা বস্তু নিয়ে বস্তুকে বর্ণনা করে। জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ইত্যাদি পেয়ে যাবে বইতে। আদর্শনিষ্ঠ বিজ্ঞান নৈতিকতার নৈতিক আদর্শের আলোকে মানুষের আচরণে ভালোত্ব মন্দত্ব বিচার করে কে? নীতিবিদ্যা। আর যুক্তিবিদ্যা করে কি করে? সত্যের আদর্শের আলোকে তোমাকে কিছু নিয়ম প্রতিষ্ঠা করে, যার কারণে তুমি বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারো। এই দৃষ্টিকোণ থেকে নীতিবিদ্যা হচ্ছে নৈতিক আদর্শ, যুক্তিবিদ্যা হচ্ছে সত্যের আদর্শ। এদিক থেকে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। এটা তোমাকে পড়তে হলে কিছু নীতিবিদ্যার থেকে কিছু কয়েকটা বিষয় নিয়ে শিখলে লাগিয়ে দেবে, ঠিক আছে? সবই পড়া আছে। এখানে দেখো পেজ নাম্বার 9 আছে। বিজ্ঞান হলো কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান, অর্থাৎ প্রকৃতির কোনো বিশেষ জ্ঞান, প্রকৃতির সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। এক কথায় যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, কেননা বিজ্ঞান বিভিন্ন নীতির ভিত্তিতে, মানে এক একটা বিষয় এক একটা সূত্রের উপর প্রতিষ্ঠিত। যেমন জীববিজ্ঞান যে নীতির ভিত্তিতে জীবের বৈশিষ্ট্য বর্ণনা করে, উদ্ভিদ বিজ্ঞান আরেকটা নীতির ভিত্তিতে উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করে। আবার প্রাণীবিদ্যা কি করছে? রসায়নবিদ্যা সূত্র আলাদা, অর্থাৎ প্রত্যেকটা বিজ্ঞানের নিজস্ব কিছু নিয়ম আছে। সেই দৃষ্টিকোণ থেকে যুক্তিবিদ্যারও নিজস্ব কিছু নিয়ম আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে এখানে বিজ্ঞানের লক্ষ্য সর্বদা ব্যবহারিক এবং প্রায়োগিক আংশিক জ্ঞান নয়, সত্যানুসন্ধানী সম্পূর্ণ জ্ঞান। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। আচ্ছা, প্রতিটি বিজ্ঞান সাধারণ নিয়মের সাহায্যে বিভিন্ন জড় পদার্থের বৈশিষ্ট্য ক্রিয়াকে ব্যাখ্যা করে, যে কথাগুলো আমি এখন বললাম। তারপরে হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে আরেক ধরনের বিজ্ঞান হচ্ছে যা আকারনিষ্ঠ বিজ্ঞান। সে বিজ্ঞান শুধু বিষয়ের আকার নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে গণিত শাস্ত্র। এগুলো তো শুধু এক নাম্বার করে আসবে। আকারগত বিজ্ঞান কাকে বলে, বস্তুগত, সব জ্ঞানমূলক অনুধাবন থেকে বইয়ের পিছন থেকে পড়ে ফেলবে। এইগুলো যেন একেবারে ঠোঁটের আগায় থাকে তোমাদের, ঠিক আছে? এগুলো আমার মনে হয় না আর বুঝাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, সামাজিক বিষয়ে মূল্যবোধ, মানুষের আচরণের মানদণ্ড। আচ্ছা, নীতিবিজ্ঞান কি করে?
সমাজে বসবাসকারী মানুষের নৈতিক আচরণে ভালো মন্দ অচিত্ত অনুচিত্ত বিচার করে। ঠিক আছে, এটা হচ্ছে নীতিবিজ্ঞান। আকারগত বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান, সব ধরনের বিজ্ঞানই, প্রত্যেকটা বিজ্ঞানই একটা থেকে আরেকটা আলাদা। কলা হচ্ছে শিল্পকলা, শিল্পশৈলী, এবং যেটা হচ্ছে যার মধ্যে রয়েছে নান্দনিক দিক। নৌবিদ্যা ও চিকিৎসা বিদ্যা হচ্ছে কলাবিদ্যা। আচ্ছা, এগুলো আমরা সব পড়েছি। এখানে শুধু একটা বিষয় বলছি, বিজ্ঞান কোনো বিষয়কে জ্ঞান অর্জন করতে শেখায়। আবারও বলছি, বিজ্ঞান কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে শেখায়, অর্থাৎ তত্ত্ব দেয়। আর কলা কী করে, সেটাকে প্রয়োগ করতে শেখায়। ক্লিয়ার? বিজ্ঞান ও কলার আলোচনা থেকে দেখা যায় যে উভয়ের মধ্যে কি আছে, পার্থক্য রয়েছে। এই যে কলা শেখায় সে জ্ঞানকে কাজে লাগাতে বা প্রয়োগ করতে। আচ্ছা, বিজ্ঞান চায় প্রকৃতিকে বুঝতে। আচ্ছা, কলাবিদ্যা হলেন স্রষ্টা আর বিজ্ঞানী হলেন জ্ঞাতা। এই কথাগুলো দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট এই কথাটা দিবে তোমরা যে বিজ্ঞান কোনো তত্ত্ব বা সূত্র দেয়, আর সেই তত্ত্ব বা সূত্রকে প্রয়োগ করতে শেখায় কলাবিদ্যা। আর কলাবিদ্যার যে নান্দনিক দিকগুলো আছে সেটা তোমরা থেকে নিয়ে দিবে, ওই যে নন্দন তত্ত্ব থেকে কয়েকটা লাইন নিয়ে নিবে। ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যা, এটার মধ্যে এটা কিন্তু তোমাদের আলাদা করে দেয়নি। বিজ্ঞান এবং কলাবিদ্যা হিসেবে কি দিয়েছে তোমাদের? আচ্ছা, এই অংশটা তোমাদের না পড়লেও চলবে, যে বিভিন্ন যুক্তিবিদ্যা আলোচনা করেছেন। যুক্তিবিদ্যা হচ্ছে সকল বিজ্ঞানের বিজ্ঞান, সকল কলার কলা, এগুলো দেয়নি। জাস্ট আদর্শনিষ্ঠ বিজ্ঞানটা পড়বে আর বস্তুনিষ্ঠ বিজ্ঞানটা পড়বে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাব পরিসরে। পরিসরটাও একই কথা। পুরা বই পড়ার পরে তোমাদের আমার মনে আছে বইয়ের মধ্যে পয়েন্টস করে দিয়েছিলাম, তাই না? অর্থাৎ যুক্তিবিদ্যা কী কী নিয়ে আলোচনা করে সেটাই পরিসর। তাহলে এখন আমি ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথমে কি মনে পড়ে যুক্তিবিদ্যা কী নিয়ে আলোচনা করে? অনুমান। যুক্তিবিদ্যার মূল, এখানে ডিটেলস কিছু আলোচনা করার দরকার নেই, ছোটো ছোটো পয়েন্টস লিখবে, এক লাইন করে লিখবে। মূল যুক্তিবিদ্যার পরিসর দেওয়া হলো অনুমান। মূল আলোচ্য বিষয় অনুমান। অনুমান হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উত্তরণের মানসিক প্রক্রিয়া। শেষ। তারপর লিখবে অনুমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। যদি সময় থাকে, নাম্বার বেশি থাকে, মানে দেখবে যদি 4 নাম্বারে হয় তাহলে অবরোহ কাকে বলে লিখে দিবে। ঠিক কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে, বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত প্রক্রিয়া হচ্ছে আরোহ। আর অবরোহকে সব মানুষ হয় মননশীল, রহিময় মানুষ রহিময় মননশীল। সার্বিক দৃষ্টান্ত থেকে বিশেষ দৃষ্টান্তে পৌঁছানো হচ্ছে আরোহ। তাও অবরোহ, তাও যদি ভুলে যাও একটা উদাহরণ দিবে। এটা তো অবরোহ আরোহ পড়ার সময় মনেই করবে। ঠিক আছে? অবরোহ আরোহ লিখে একটা করে উদাহরণ দিবে। আচ্ছা, তারপরে আবার লিখতে পারো অবরোহ অনুমান আবার দুই প্রকার, একটা হচ্ছে মাধ্য এবং অমাধ্য। তারপরে লিখবে যুক্তিবিদ্যার, এখানে অনেক কথা আছে, আবেগ, অনুভূতি, ইচ্ছা, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়, এগুলো লেখার দরকার নেই। কতগুলো মৌলিক নিয়ম নিয়ে আলোচনা করে। মৌলিক নিয়ম হচ্ছে সেই সব নিয়ম যেগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ। একটু লিখতে চলবে। স্বতঃসিদ্ধ মানে হচ্ছে বিনা বিচারে মেনে নিতে হয়। যেমন প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম, এদিকে হচ্ছে কি মধ্যম রহিত নিয়ম, হেতু নিয়ম, আরটা হচ্ছে কি বিরোধ নিয়ম। বিভিন্ন নিয়ম নিয়ে লিখলে হবে। তোমাদের কার্যকারণ আর প্রকৃতির নিয়ম তো করে সেই দুটা লিখলেই চলবে। আচ্ছা, তারপরে তোমরা লিখবে যুক্তিবিদ্যা জ্ঞান নিয়ে আলোচনা করে, সঠিক জ্ঞান নিয়ে আলোচনা করে। আমরা জানি জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে কি জ্ঞান, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে পরোক্ষ জ্ঞান। ঠিক আছে? যুক্তিবিদ্যার সত্যতা নিয়ে আলোচনা করে। আচ্ছা, তারপরে লিখবে যুক্তিবিদ্যা হচ্ছে অবধারণ, সার্বিক ধারণা, হ্যাঁ, যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, যৌক্তিক শ্রেণীকরণ। জাস্ট সেকেন্ড ইয়ারে তোমাদের সব ক্লাস যেগুলো পড়াচ্ছে, এই যেমন তোমাদের কোশ্চেন দিয়েছে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক যে কটা মনে পড়ে, শ্রেণীকরণ, ব্যাখ্যা, সেই কটাই লিখে দিবে যা যা মনে পড়ে সেকেন্ড ইয়ারে যা পড়াচ্ছি। আচ্ছা, তারপরে অবরোহ আরোহটা আগেই বলে দিয়েছি। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যার সাথে সম্পর্কিত। আচ্ছা,
আকারগত বিজ্ঞান, অবরোহ অনুমানে একটা জিনিস আমরা পড়িয়েছি, যুক্তিবিদ্যা আকারগত এবং বস্তুগত, রূপগত, আকার আর রূপ একই জিনিস, বস্তুগত উভয় প্রকার বিজ্ঞান নিয়ে আলোচনা করে। ঠিক আছে বলবে, তোমরা বলবে বিজ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে আকারগত, একটা হচ্ছে বস্তুগত। সত্যতা দুই প্রকার, আকার এবং বস্তু। যুক্তিবিদ্যা উভয় নিয়ে আলোচনা করে। আচ্ছা, তারপরে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের সপ্তম অধ্যায় একটা পড়িয়েছে, যদিও সিলেবাসে নেয়। যুক্তিবিদ্যা আরও নিয়ে আলোচনা করে কি, নিরীক্ষণ পরীক্ষণ, মনে আছে? নিরীক্ষণ পরীক্ষণ এগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, যুক্তিবিদ জনসন বলেছেন এগুলোর দরকার নেই। তারপরে চলে যাবে ফার্স্ট ইয়ারে। এছাড়াও আধুনিক যুক্তিবিদ্যায় পদ, শব্দ, পদের ব্যক্তার্থ, তারপরে হচ্ছে অবধারণ ইত্যাদি বিষয় যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হ্যাঁ, নিজের ভাষায় করে লিখবে, কেননা আধুনিক যুক্তিবিদ্যা হচ্ছে ভাষার যৌক্তিক বিশ্লেষণ। আমার মনে হয় আর না লিখলেও চলবে। নিরীক্ষণ পরীক্ষণ অন্তর্দর্শন শ্রেণীকরণ দরকার নেই। তোমরা একটা বুদ্ধি করবে যে যখন এগুলো লিখছো সেকেন্ড পেপারে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করে, যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, শ্রেণীকরণ, তখন যে এক লাইন করে সংজ্ঞাগুলো আছে, যদি নাম্বার বেশি চাই তাহলে এক লাইন করে সংজ্ঞা দিয়ে দিবে। ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞা পদের যথার্থ নিয়ে আলোচনা করে, যৌক্তিক বিভাগ পদের ব্যাখ্যার্থ নিয়ে আলোচনা করে, এভাবে করে দিয়ে দেবে ব্যাখ্যা। তারপরে প্রকল্প, তারপর পরীক্ষণমূলক যে পদ্ধতিগুলো আছে, বিভিন্ন রকম পরীক্ষণমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করে, কারণ এবং শর্ত নিয়ে আলোচনা করে। ঠিক আছে? আচ্ছা, এগুলোই হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা একটা 2-3টা কোশ্চেন সেট করে ফেলবো নিজেরা। ঠিক আছে? এখন আমি চলে যাব তৃতীয় অধ্যায়, যেটার একেবারে সব কিছুই তোমাদের দেওয়া আছে। আমার মনে হয় তোমাদের এটা দেয়নি না, পদের ব্যাপারটা দিয়েছে, অবধারণ দিয়েছে, সব দিয়েছে। যুক্তিবাক্যের গঠন, সাধারণ বাক্য, যুক্তিবাক্য, তোমরা একটা জিনিস থেকে বেঁচে গেছো, তোমাদের দেয়নি, পদ দিয়েছে বাক্য সম্পর্ক, যে যুক্তিবাক্যের গঠন প্রক্রিয়া, যুক্তিবাক্যের ধারণা। তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি আমি। যুক্তিবিদ্যার উৎপত্তি বিকাশ করার সময় তোমরা যে উৎপত্তিটা কোত্থেকে হচ্ছে এটা তো লিখবে। সেখান থেকে যে দর্শনে যে 3টা শাখা আছে, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। যুক্তিবিদ্যা কিসের অন্তর্ভুক্ত মনে আছে? মূল্যবিদ্যার একটা ছোট্ট শাখা। ঠিক আছে? আচ্ছা, মূল্যবিদ্যার যে সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শ রয়েছে, এই মূল্যবিদ্যার একটা শাখা হচ্ছে কি যুক্তিবিদ্যা। আমি এগুলো অনেক পড়িয়েছি, এভাবে করে ক্লিয়ার করে লিখবে। আরেকটা কথা মনে রাখো, তোমরা যদি না বুঝতে পারো, ভুলে যাও, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো তোমরা একটু ফলো করবে। ঠিক আছে? তোমাদের তো ক্লাসে পড়ানো হয়েছে, পুরো ফার্স্ট ইয়ার শেষ করেছি, ইউটিউবে তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো দেখবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। এবং অনেকে আমাকে ফোন করছো, গুড, এবং যদি তোমরা ভুলে যাও আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে? তাহলে উৎপত্তি বিকাশের ধারণাটা যে আছে, এটা ভাগ করে কত সাল থেকে কত সালে দেওয়া আছে, সবগুলো তোমরা এভাবে করে লিখবে। আচ্ছা, আমি আবারও বলছি, বিভিন্ন যুক্তিবিদদের সংজ্ঞা দিয়েছে, বিভিন্ন যুক্তিবিদদের সংজ্ঞা ছোট ছোট করে পড়ো, কারটা গ্রহণযোগ্য, কারটা গ্রহণযোগ্য নয়। এবং আমাদের দেয়াই আছে মাত্র কয়েকজনের, তোমরা সবাই জানো, অ্যারিস্টটল, মিলটা তো পড়িয়েছি, জোসেফ, তাহলে কি বাকি থাকে? জোসেফ, অ্যারিস্টটল, মিল আর কপি, মাত্র 4জন যুক্তিবিদের। ঠিক আছে? তাহলে এই 4জন যুক্তিবিদের তোমরা পড়ে ফেলবে। তারপর কি স্বরূপ, তো আমি বলেই দিয়েছি। স্বরূপটা পড়ার সময় আমি তোমাদেরকে যে দ্বিতীয় অধ্যায়ে যে সম্পর্কগুলো পড়িয়েছি, ওই সম্পর্ক থেকে 1-2 লাইনগুলো তোমাদের কম বেশি সবাইগুলো পড়েছো। কম্পিউটার, নীতিবিদ্যা, তারপর নন্দন তত্ত্ব তো সবাই খুব ভালো করে পড়েছিলে, তাই না? তবে সেখান থেকে এসে 2-3 লাইন করে সব এটার মধ্যে জোড়া দিবে। ঠিক বৈশিষ্ট্য একই কথা, হ্যাঁ, স্বরূপ আর বৈশিষ্ট্য একই সাথে লিখে এটা নোটস করে ফেলবে। আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ, এখানে কিন্তু কলা না,
বিজ্ঞান দেয়নি, কিন্তু কলা না বিজ্ঞান এটা স্বরূপ বৈশিষ্ট্যের মধ্যে চলে আসবে। আলাদা করে যুক্তিবিদ্যা, কারণ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, যুক্তিবিদ্যাকে কলা না বিজ্ঞান না উভয়। তো এটা তোমরা ভালো করে পরীক্ষা দিয়েছো আমি জানি, সেটা থেকে তোমরা এটার মধ্যে লাগিয়ে দেবে। আচ্ছা, আদর্শনিষ্ঠ ভালো করে পড়বে। আদর্শনিষ্ঠ হচ্ছে বলতে গেলে তোমাদের একটু নীতিবিদ্যা পড়তে হবে, নীতিবিদ্যায় চলে যাও। বস্তুনিষ্ঠ বলতে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে মানে বিজ্ঞানের যে সংজ্ঞাগুলো আছে, বর্ণনামূলক বস্তুনিষ্ঠ, এগুলো সব পড়ে ফেলবে, ঠিক আছে। তারপরে পরিসর তো বুঝিয়েই দিলাম, এই যে সবগুলা পড়ছো সেগুলোর এক লাইন বা ওয়ার্ডগুলো লিখে দিবে, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে যা পড়ছো সেটাই হচ্ছে পরিসর, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি থার্ড চ্যাপ্টার যেন একটা ওয়ার্ডও যেন তোমরা মিস না করো, সেন্টেন্স তো দূরের কথা। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।